হ্যালো, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং অনেক আনন্দে আছেন। আমরাও বেশ ভালো আছি। আজকে চলে আসলাম একটা নতুন ভ্লগ নিয়ে। আশা রাখবো আজকের আমার এই ভ্লগটা আপনাদের অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লাগে ভিডিওটাতে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামেও আমাকে ফলো করে নেবেন। তাহলে চলুন দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। আগের দিনে তুষার ঝড়ের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম আর আজকে হলো ঠিক তার পরের দিন আর আমার মেয়ে যাচ্ছে স্কুলে। আর আমার বরের হাতে যেই লাঠির মতো জিনিসটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বরফ পরিষ্কার করার ব্রাশ। কারণ আগের দিনে যখন ঝড় হচ্ছিল তুষার ঝড় তখন কিন্তু ও মাঝে মধ্যে গিয়ে একবার করে স্নো পরিষ্কার করে এসছে, কিন্তু তারপরেও তো যেটুকু পড়েছে সেটুকুটাও তো পরিষ্কার করতে হবে, কারণ সামনের কাঁচটাতে নাহলে কিছুই দেখা যাবে না। ওই যে সামনের কাঁচটার অবস্থা দেখেছেন, সবার গাড়ি পুরো ঢেকে গেছে। তাই এই স্নো পরিষ্কার করেই এখন যেখানে যাবার যেতে হবে। আর এখানে যতই স্নো পড়ুক আর যতই ঠান্ডা পড়ুক না কেন, কাজ তো আর থেমে থাকবে না। সব জায়গাতেই সব কাজই চলছে নর্মাল দিনের মতোই, সেই জন্য স্কুল, কলেজ, অফিস, দোকান সমস্তই তো খোলা। আর এই গাড়ি ছাড়া তো কোনো উপায় নেই, গাড়ি করেই যেতে হবে। তাই গাড়িটাকে আগে পরিষ্কার করে নিতে হয়। তাহলে কি হয়, স্নোটা বেশিক্ষণ জমে থাকলে কিন্তু একদম শক্ত হয়ে জমে যায়, তখন কিন্তু পরিষ্কার করাটা আরও কঠিন। তাই নরম থাকতে থাকতে মানে তুলোর মতো যখন ঝুড়ো ঝুড়ো হয়ে রয়েছে তখন থাকতে থাকতে যদি পরিষ্কার করে নেওয়া হয় তাহলে কিন্তু কষ্টটা অতটা হয় না। একে তো বাইরে এত ঠান্ডা, তার মধ্যে ওই জন্য অনেকগুলো জামা কাপড় পরে ঘর থেকে বেরোতে হয়, তাতে তো অনেকটা সময় লাগে। তারপরে আবার এসে আবার বাইরে প্রায় 15-20 মিনিট ধরে এই বরফ পরিষ্কার করতে হয়। বরফ দেখতে তো কত সুন্দর লাগে, ফটো তুলতে, ভিডিও করতে, যারা ঘুরতে যায় সেই সব জায়গাতে কিছুক্ষণের জন্য সময় কাটাতে তো ভালোই লাগে। কিন্তু যারা বরফের দেশে থাকে আর তাদেরকে এই সব কাজগুলো করতে হয় তাদের কিন্তু বরফ একদমই পছন্দ নয়। তারা কিন্তু বরফ পড়লেই তারা ভাবে যে যা অনেকগুলো কাজ কিন্তু অ্যাড হয়ে গেল, সকালবেলায় উঠেই করতে হবে বা যখন বরফ পড়ে তখন করতে হবে। আজকে মেয়ের স্কুলের টিফিনে আর আমাদের ব্রেকফাস্টে রয়েছে ঝাল সুজি বা নোনতা সুজি যেটাই বলুন না কেন, আর তার সাথে রয়েছে আদা দিয়ে গরম চা। তো এখন ব্রেকফাস্টটা করে নিয়ে দুপুরে রান্না শুরু করব। আজকে একটু পালং পনির বানাবো, তার জন্য পনিরটাকে আগে কেটে নিচ্ছি। এখানে পনিরটা ভালোই পাওয়া যায়, কস্কো থেকে আনা, আবার ইন্ডিয়ান দোকানেও কিন্তু পাওয়া যায়, ইন্ডিয়ান গ্রোসারি স্টোরেতে। কিন্তু যবে থেকে কস্কোতে বেশ ভালো সুন্দর পনির পাওয়া যাচ্ছে তারপর থেকে কিন্তু কস্কো থেকেই পনিরটা নিয়ে আসি। আর এই পনিরের কোয়ালিটিটাও কিন্তু বেশ ভালো। তো আজকে পালং পনির বানাবো বলে পনিরটা কেটে নিলাম। আর এখানে কিভাবে পালং শাক বিক্রি হয় সেটা আপনাদেরকে দেখাই। এখানে এরকম প্যাকেটে করে পালং শাক বিক্রি হয়, আর এই শাকটা কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, কোনো ময়লা ধুলো কোনো কিছুই থাকে না। চাইলে কিন্তু আমি এটাকে না ধুয়েও ইউজ করতে পারি, কিন্তু যেহেতু আমাদের একটা মানে অভ্যাস আছে সব কিছু ধুয়ে ইউজ করা, সেই জন্যই আমি একবার জল দিয়ে ধুয়ে নিই। আমাদের দেশেতে যেভাবে পালং শাক বিক্রি হয় এখানে কিন্তু সেইভাবে বিক্রি হয় না। আর কোথাও কোথাও পাওয়া গেলেও সেখানে কিন্তু প্রচুর ধুলো ময়লা লেগে থাকে, যেরকম আমাদের দেশেতে থাকে। কিন্তু এইভাবে যদি খাওয়া হয়, মানে এরকম প্যাকেটের যদি আনা হয়, তাহলে কিন্তু নিশ্চিন্তে কোনো ময়লা কোনো কিছু থাকে না। আর এখানকার মানুষেরা এই রকম পাতাগুলোকেই খেয়ে থাকে, কারণ তারা স্যালাড হিসেবে খায়, তারপরে পিৎজার টপিংয়ে দেয়। এখানকার মানুষেরা স্যান্ডউইচের মধ্যেও কিন্তু এই স্পিনাচ ইউজ করে থাকে, সেই জন্যই এখানকার স্পিনাচগুলো নর্মালি কিন্তু এইভাবেই বিক্রি হয়ে থাকে। আর এই পালং শাকের প্যাকেটগুলো জানেন তো এমন কিছু দামও নয়, $1.5-2 মধ্যেই কিন্তু এরকম বড় প্যাকেট পাওয়া যায়। তাই আমরা যখনই পালং শাক রান্না করি তখন কিন্তু এরকম প্যাকেট কিনে এনেই কিন্তু রান্না করি। আর প্যাকেটের মধ্যে এক্সপায়ারি ডেটটা লেখা থাকে, সেই ডেট অনুযায়ী কিন্তু রান্না করে খেয়ে নিতে হয়। এটাই যা। পালং পনির বা পালং চিকেন রান্না করতে গেলে অনেক সময়তেই এমন হয় যে পালংয়ের যে কালারটা, সবুজ রংটা, সেটাই পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। আর রংটা চেঞ্জ হয়ে গেলে কিন্তু দেখতে একদমই ভালো লাগে না, তাই না? তাই আজকে আমি যেভাবে করছি একবার সেইভাবে করে দেখবেন, পালং পনিরের কালার বা পালং চিকেন বানালে কিন্তু কালারটা যেমনকার তেমনই থাকবে। এই যে পালং শাকটা আমি একটুখানি সেদ্ধ করে নিলাম, নরম হয়ে গেল। আগে থেকেই কিন্তু সাইডে রেডি করে রাখবেন বরফ গলা জল, বা বরফও দিয়ে দিতে পারেন, ঠান্ডা কনকনে ঠান্ডা হয় সেই জলে কিন্তু পালং শাকটাকে ডাইরেক্ট কিন্তু সোজা গরম জল থেকে ঠান্ডা জলে দিয়ে দিতে হবে। তারপরে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরই আপনি জলটা ছেঁকে ফেলে দিয়ে তারপরে কিন্তু গ্রাইন্ড করে নিতে পারেন। এই জিনিসটা করলে কিন্তু পালং শাকের কালার কিন্তু চেঞ্জ হবে না। আরেকটা জিনিসও আছে, কি বলুন তো, যখন আপনি রান্না করবেন তখন কিন্তু টমেটো ইউজ করবেন না। টমেটো ইউজ করলেই কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যেতে পারে। তো সেই জন্য আমি আজকের এই রান্নাটাতে কিন্তু কোনো টমেটো ইউজ করব না। তো যাই হোক, এই যে পালং শাকটাকে এখন কাঁচা লঙ্কা দিয়ে আমি ভালো করে গ্রাইন্ড করে নিচ্ছি, একটা পেস্ট বানিয়ে নিচ্ছি।
কড়াইয়ে তেল গরম করে প্রথমেই দিয়ে দেবো গোটা জিরে। গোটা জিরেটা দিয়ে যখন একটা ভালো গন্ধ বেরোতে আরম্ভ করবে তখনই আগে থেকে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটাকেও লাল লাল করে একটু ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে যেতেই আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। তারপরেই মশলাগুলোকে দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই পালং শাক দিয়ে পালং চিকেন, পালং পনির খেতে আমার বেশ ভালো লাগে। তবে আমার শ্বশুরবাড়িতে এইভাবে রান্না খুব একটা হয় না, তবে আমার বাড়িতে হতো, তবে মাঝে সাঝে, সেটা প্রায়ই হতো না। এই দেখুন আমার পালং শাকটা বাটা হয়ে গেছে, আর এদিকে পেঁয়াজটাও দেখুন লাল লাল করে ভেজে ফেলেছি। এখন একটু চেষ্টা করছি যতটা কম তেলে রান্না করা যায়, তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ইচ্ছা মতো তেল দিতেই পারেন। যেহেতু বাইরে খুব খাওয়া হয়ে যায়, আজকে এর বাড়ি কালকে ওর বাড়ি, কিংবা কাউকে বাড়িতে ডাকছি, সেই নানা কারণে কিন্তু তেল খাওয়া হয়ে যায়। সেই জন্য ঘরের রান্নাটা চেষ্টা করি একটু কম তেলে যাতে রান্না করা যায়। তো এখন আদা রসুনের পেস্টটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এইবার যেই পালং শাকটা আমি আগে থেকে বেটে রেখেছিলাম, ওই পালং শাকটা এবার পুরোটা এর মধ্যে দিয়ে দেবো। এই রান্নাটা করা না খুব সহজ আর খুব কম সময় লাগে। দেখতে যতটা মনে হয় ততটা কিন্তু মানে কঠিন নয়, খুব সোজা রান্না। তো যে কেউ চাইলে কিন্তু করে নিতে পারে। তো যাই হোক, পালং শাকটা পুরোটা দিয়ে নিয়ে আমি একটুখানি নুন দিয়ে দিলাম, মানে যতটা নুন লাগবে সেই বুঝে নুন দিয়ে দিলাম। তারপরে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এতে খুব বেশি মশলাও দেয় না, মানে খুব বেশি মশলা আমি দেবও না। তো এখন পনিরটাকে দিয়ে দিচ্ছি। আর তার আগে দেখুন লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম, তো লঙ্কা গুঁড়োটা এর মধ্যে দেওয়া রয়েছে, নুন দেওয়া রয়েছে, আর সামান্য একটুখানি আমি হলুদ দিয়েছি। সত্যি কথা বলতে এই রান্নাটা চাইলে আপনি কিন্তু হলুদ ছাড়াও করতে পারেন, কিন্তু আমি অল্প সামান্য একটুখানি হলুদ দিয়েছিলাম। এইবার ভালো করে পনিরটার সাথে পালংটাকে নাড়াচাড়া করে নিয়েই জল দিয়ে দিয়েছি, পরিমাণ মতো অল্প জল দিয়েছি। তো জলটা দিয়ে কিন্তু গ্যাসটাকে আস্তে দিয়ে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করব। এই দেখুন অল্প সামান্য একটুখানি হলুদ দিলাম, এর থেকে কম দিলেও হতো, কিন্তু ওই আর কি চামচে ওইটুকু ছিল, পড়ে গেল আর কি। তো যাই হোক, এটাকে ভালো করে মিশিয়ে ঢাকনা চাপা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করব, তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে। আমার পালং শাকটা যেহেতু আগে থেকেই সেদ্ধ ছিল, সেই জন্য বেশিক্ষণ রান্না করার কোনো দরকার নেই। আর এই দেখুন কালারটা দেখুন একদম কিন্তু সবুজই রয়েছে, কোনো কালারের পরিবর্তন হয়নি। আর পনিরটাও হয়েছে খুব সফট। এখন দুপুর গড়িয়ে বিকেল হতে চললো, এখন টাইম হচ্ছে 3:30। তো দেখুন রোদ যেহেতু উঠেছিল ওই জন্য বরফ কিন্তু অনেকটাই গলে গেছে, কিন্তু তাতেও কিন্তু প্রচুর বরফ রয়েছে, যেহেতু বাইরে ঠান্ডা রয়েছে। এখন বাইরের তাপমাত্রা হলো -10°C। তো বাইরে বুঝতেই পারছেন বেশ ভালোই ঠান্ডা, তাই বরফ গলানো কিন্তু অত সহজ নয়। তো চারিদিকে অনেক বরফ জমে রয়েছে, কিন্তু আজকে আকাশটা কিন্তু খুব সুন্দর লাগছে। ঠান্ডার জায়গাতে যতই বরফ পড়ুক বা যতই ঠান্ডা হোক না কেন, রোদ উঠলে না আলাদাই একটা এনার্জি পাওয়া যায়। দেখবেন কাজ করতে ভালো লাগে, মনটা বেশ ভালো লাগে, তো বাইরেটা দেখতেও বেশ সুন্দর লাগে। আর এইরকম ঠান্ডার জায়গাতে ঠান্ডার দিনে যদি মেঘলা ওয়েদার হয়ে থাকে, তখন কিন্তু একদমই ভালো লাগে না। তখন না ভালো লাগে কোনো কাজ করতে, আর নাই ভালো লাগে কিছু করতে। তো সেই জন্য যখনই রোদ ওঠে তখন কিন্তু মনটা বেশ ভালো হয়ে যায়। এখানের শীতকাল কিন্তু খুব ডিপ্রেসিং। অনেকেরই কিন্তু এই সময়তে ডিপ্রেশনে ভোগে, কারণ এই সময়তে না থাকে সূর্যের আলো, আর বেশিরভাগ সময়টাই ঠান্ডা, ঘর থেকেও বেরোনো যায় না। তো সেই জন্য অনেক মানুষেরাই কিন্তু এখানে ডিপ্রেশনে ভোগে। তবে ঘরের জানলা দিয়ে বাইরে যদি বরফ জমে থাকে বা বরফ পড়ে, তখন কিন্তু ডিপ্রেশন তো অনেক দূরের কথা, আমার মন এমনিই ভালো হয়ে যায়। এখানে মন ভালো রাখবার জন্য আমি যেই জিনিসগুলো করে থাকি সেইগুলো আপনাদের সাথে একটু শেয়ার করছি। সেটা হলো যে প্রথমেই পছন্দের গান শুনি, আমার যে গানগুলো শুনতে খুব ভালো লাগে সেই গানগুলো শুনি। তারপরে কমেডি মুভি দেখি, মানে হাসির কোনো কিছু দেখি। এখন তো মোবাইল রিলস দেখলেই কিন্তু কত কমেডি ভিডিও দেখা যায়, তো সেই কমেডি ভিডিওগুলো দেখি। কপিল শর্মা শো দেখি, যেটা আমার খুব ভালো লাগে। এমন কিছু জিনিস দেখি যেটা দেখলে হাসি পাবে, বা ক্ষণিকের জন্য আপনি মাথার মধ্যে যত চিন্তা যা কিছু থাকবে সেগুলো দূর হয়ে যাবে। তো সেই রকম কিছু ভিডিও দেখি, কারণ যেভাবেই হোক না কেন মনটা ভালো রাখা কিন্তু খুব দরকার। যেহেতু এখানে কেউ থাকে না, আর এই ঠান্ডার সময় যেহেতু মানুষ ঘরবন্দি হয়ে যায়, সেই জন্য মানুষের সাথে দেখা সাক্ষাৎ হয় না, কথা বলাও কমে যায়। ওই জন্য ডিপ্রেশনটা খুব স্বাভাবিক ব্যাপার। তাই যেভাবেই হোক না কেন মনটাকে ভালো কিন্তু অবশ্যই রাখতে হবে। এখানে আর কদিন বাদে জানেন তো ডে লাইট সেভিংসটা স্টার্ট হয়ে যাবে। এখানে বছরে 2বার করে কিন্তু সময়ের পরিবর্তন হয় নিজে থেকেই। সেটা মানে এখন যেই সময়টা চলছে আর কদিন বাদে কিন্তু 1 ঘন্টা পিছিয়ে যাবে। মানে ধরুন আমি যেই সময় যেই কাজটা করি, আমাকে আর কিছুদিন বাদে 1 ঘন্টা আগে সেই কাজটা করতে হবে। তো এই জিনিসটা কিন্তু এখানে বছরে 2বার হয়ে থাকে। একবার সময় এগিয়ে যায় এবং একবার সময় কিন্তু পিছিয়ে যায়। তো আর কদিন বাদেই কিন্তু সেটা দেখা যাবে যে ঘুম থেকে উঠবো, উঠে
দেখবো যে মোবাইলের সব টাইমগুলো অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে, কিন্তু যেগুলো ম্যানুয়াল চেঞ্জ করতে হয় সেইগুলো কিন্তু দেখবো যেমনকার তেমনই রয়েছে, মানে পুরনো সময়ে চলছে, সেগুলোকে আবার নিজে থেকে আবার ঠিক করতে হয় টাইমটা। আর ওই সময়তে সবথেকে কষ্টের ব্যাপার কি জানেন, সকালবেলায় ওঠাটা। মানে আমি তো যাই হোক উঠে যাব, কিন্তু মেয়েটাকে কিভাবে উঠাবো তাই হচ্ছে কথা। এমনিতেই সে উঠতে চায় না, তারপরে আবার 1 ঘন্টা আগে তাকে ঘুম থেকে তুলতে হবে স্কুল যাওয়ার জন্য। ওটা একটা সবথেকে বড় প্রবলেম। আবার 1 ঘন্টা আগে যেহেতু শুতে হয়, ওই জন্য আবার রাতে ওই সময় আবার ঘুম আসতে চায় না। সেই যেই টাইমে শুই সেই টাইমেই আবার ঘুমটা আসে, কিন্তু ওই আর কি একটু আগে শুয়ে পড়তে হবে। প্রথম 1টা সপ্তাহ জানেন তো খুব প্রবলেম হয় এইরকম টাইমটা অ্যাডজাস্ট করতে, কিন্তু 1 সপ্তাহ বাদে কিন্তু আবার ম্যানেজ হয়ে যায়। তখন আবার সব কিছু আগের মতো হয়ে যায়। তো যাই হোক, আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ফিরে আসবো খুব তাড়াতাড়ি আরেকটা নতুন ভিডিওর সাথে। ততদিন পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আর আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানান। আর ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আর আমার এই ভিডিওটা যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখেন, তাহলে অবশ্যই পেজটাকে কিন্তু লাইক আর ফলো করতে একদম ভুলবেন না। আর চাইলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। যদি আপনারা ইনস্টাগ্রামে রিলস ভিডিও দেখতে পছন্দ করেন, তাহলে কিন্তু অবশ্যই আমার এই চ্যানেলের নাম দিয়ে সার্চ করবেন, দেখবেন পেয়ে যাবেন। অবশ্যই সেখানে আমাকে ফলো করে নেবেন। তাহলে চলুন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে। আর সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা পুরোটা দেখবার জন্য। থ্যাংক ইউ সো মাচ। বাই।